নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজ সকালের সংবাদ শিরোনাম। আজকেই সংসদে পেশ এক দেশ এক ভোট বিল। বিরোধিতায় হুইপ জারি তৃণমূলের। বিজয় দিবসে বীর সম্মান মমতার, দীপ্তকণ্ঠে বললেন জয় বাংলা। ডিম দুধ মাংস উৎপাদনে যোগীরাজ্যকে পিছনে ফেলে দেশের সেরা পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বীকৃতিতে উচ্ছ্বসিত মমতা। মদ্যপ চালক মথুরাপুরে মাছেলেকে পিষে দিল ঘাতক গাড়ি। ইউনুসের ছায়া বাংলায়, ফিরহাদকে জেলে পাঠানো উচিত, তীব্র আক্রমণে রুদ্রনীল। নিয়োগ হলেও স্থায়ী নন প্রাথমিক শিক্ষকরা। রাজ্যের কর্মে ক্ষুব্ধ হাইকোর্ট। কি বললেন মমতা জানুন। বাংলাদেশের অস্থিরতার সুযোগ, এবার চীনের নজর পড়ল বাংলার মালদহে। বিষয়টা শুনলে বুক কেঁপে উঠবে। সুযোগ পেলে ভিতরে ঢুকে শেষ করে দেব। বাংলাদেশকে জবাব প্রাক্তন সেনা আধিকারিকের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আজ অর্থাৎ মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল। জানা যাচ্ছে দুপুর 12টায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু ও কাশ্মীর ও পুদুচেরির জন্য আলাদাভাবে পেশ হবে বিল। ইতিমধ্যেই বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে সব সাংসদদের। এদিকে বিলের বিরোধিতায় প্রস্তুত তৃণমূল। দলের তরফে হুইপ জারি করা হয়েছে। উপস্থিত থাকতে হবে সমস্ত সাংসদকে। অন্যান্য দলের তরফেও জারি করা হয়েছে হুইপ। 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট। যদিও হাসিনা পরবর্তী বাংলাদেশে খারিজ হয়েছে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সেই ঐতিহাসিক রায়। বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে জয় বাংলা স্লোগান। বিজয় দিবসের অনুষ্ঠানে দীপ্তকণ্ঠে জয় বাংলা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্যামবার রেসকেয়ার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানান তিনি। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসিকতাকেও শ্রদ্ধা জানাতে ভেলেননি মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে দীপ্তকণ্ঠে জয় বাংলা স্লোগানও দেন মমতা, যা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ। ডিম দুধ মাংস উৎপাদনে উত্তরপ্রদেশকে টেক্কা দিল বাংলা। প্রাণীজ প্রোটিন উৎপাদনে এগিয়ে পশ্চিমবঙ্গ রয়েছে তালিকার শীর্ষে। কেন্দ্রীয় সরকার এই তথ্য দিতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্য সরকারের নতুন নতুন নীতির সুফল পাচ্ছে চাষি ও উৎপাদকরা। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা। উত্তরপ্রদেশকে পিছনে ফেলেছে রাজ্য। কেন্দ্র সরকার এই তথ্য দিয়েছে। রাজ্যের প্রশংসাও করেছে মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য বলছে 2024 সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়। গ্যাটা দেশের 12.62%। দুধ উৎপাদনেও এগিয়ে বাংলায়। দেশে দুগ্ধ উৎপাদনের গড় 3.78%। সেখানে বাংলায় উৎপাদন হয়েছে 9.76% দুধ। পোল্ট্রি বিভাগেও উৎপাদনে রেকর্ড করেছে রাজ্য। বাংলায় ডিম উৎপাদনের হার 18.07%। গ্যাটা দেশের গড় হার 3.18%। সব মিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে রেকর্ড গড়ল বাংলা। রাস্তার ধারে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন মহিলা। আচমকাই একটি এসইউভি গাড়ি প্রবল গতিতে তাদের সামনে চলে আসে। নাবালকদের নিয়ে পাশে সরে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাননি ওই মহিলা। তিনজনকেই ধাক্কা মেরে পালায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। নিহত হয় তার ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের রামবাটি গোপালনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালনগর এলাকাতেই তাদের বাড়ি। এদিন বেলা 11:30টার পর মর্জিনা হালদার নামে এক মহিলা তার 5 বছরের ছেলে মোহিতকে সঙ্গে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। তাদের সঙ্গে আরিয়ান নামে এক আত্মীয়ের ছেলেও ছিল। গাড়ির ধাক্কায় তারা তিনজনেই ছিটকে যান। দ্রুতগতিতে ওই গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জখমদের দ্রুত উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাদের পরীক্ষা করে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। 6 বছরের আরিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে মাধবপুরের কাছে ঘাতক গাড়িটিকে পাওয়া গিয়েছে। ধৃত চালক, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তার মন্তব্যের তীব্র বিরোধিতা করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এবার তীব্র আক্রমণ শানিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ বলেন, ইসলামের স্লোগান দিয়ে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদের ইসলামীকরণের প্রবক্তা খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা এই ববি হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে উগ্র মুসলিম মৌলবাদ লুকিয়ে রয়েছে। এরপরেই তিনি শাসকদলের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের বক্তব্য ফোকাসে আনেন। রুদ্রনীল বলেন, আমরা যদি ধারাবাহিকতা বজায় রেখে তাকাই, হুমায়ুন কবিরের হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাম দো হামারে চার জনসংখ্যা বাড়ানো এবং তারপর ববি হাকিমের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হবে। পড়াশোনা শিখিয়ে নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার করে নয়, তারা চান খেতে পাক আর না পাক,
সন্তান উৎপাদন পদ্ধতি দিয়ে তারা বিধানসভা এবং পার্লামেন্ট দখল করার যে অনৈতিক অঙ্ক, যেভাবে হত্যা করে ধর্মান্তরিত করে যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে ক্রাইম এবং ক্রিমিনালকে লোকাবার চেষ্টা করছেন, তিনি চুপ করে থাকছেন। এই ধরনের অর্বাচীনকে ঘাট ধরে তাদের জেলখানায় পাঠানোর বন্দোবস্ত করা উচিত। বাংলাদেশের জামাতের নির্দেশে চলা ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্কেরই ছায়া এখানে দেখা যাচ্ছে। অপরদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, জিন্নার বংশধর এরা। তিনি মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন, কিন্তু তাদের বংশধরদের ছেড়ে গেছেন। জিন্নার বংশধরের একজন হচ্ছে হাকিম সাহেব। এগুলিকে পার্টি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি বলেন, খুব ভাল লেগেছে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি অপূর্ব কথা বলেছেন, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। বছরের পর বছর শিক্ষক নিয়োগ হলেও সরকারি মাধ্যমিকে সহকারী শিক্ষকদের চাকরি স্থায়ী হচ্ছে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টানাপোড়েন এবং কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে সব বিধিশর্ত পূরণ করেও চাকরি স্থায়ী করতে ব্যর্থ হচ্ছেন শিক্ষকরা। এবার সেই একই ছায়া দেখা গেল প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়োগে, যা এবার সরাসরি হাইকোর্টে গিয়ে পৌঁছল। অভিযোগ উঠছে বেশ কয়েকদিন ধরেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ হলেও শিক্ষকদের স্থায়ী পদ দেওয়া হচ্ছে না বা অনেক দেরিতে দেওয়া হচ্ছে বলে অনেকেই অভিযোগ জানিয়েছে। প্রবেশন পিরিয়ড থেকে যাচ্ছে। এর ফলে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে অনেক সময়ই বঞ্চিত হচ্ছেন তারা। বদলি বা কোনো সুবিধা চাইলে অহেতুক সমস্যা তৈরি হচ্ছে। দিনের পর দিন এই সমস্যা এবার সরাসরি মোকাবিলা করতে হাইকোর্টে এর বিরুদ্ধে ওঠে মামলা। আর সেই মামলায় এবার রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। প্রাথমিক শিক্ষকদের স্থায়ীকরণে এই বিলম্ব নিয়ে রাজ্যের অবস্থান কোথায় তা এবার জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি। চীনের নজর এবার মালদহে। বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবেই এই বিষয়টা শুনলে বুক কেঁপে উঠবে, কিন্তু না, এর আক্ষরিক অর্থ অত্যন্ত সদর্থক। বাংলাদেশের এই অস্থিরতা আর সে কারণে রফতানিতে প্রভাব, আর সে কারণেই চীনের সঙ্গে বাংলার ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হল, তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চীনের নজর মালদহের আম গাছের দিকে, যার জন্য ইতিমধ্যেই চীনে আলোচনা সেরে এসেছেন মালদহ প্রতিনিধি দল। একদিকে যখন উত্তপ্ত বাংলাদেশ, রোজ ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি, দুই রাষ্ট্রের বাগযুদ্ধ, তার মধ্যে চীনের তরফ থেকে এই বার্তা। কূটনৈতিক দিক থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব থাকলেও তার কোনো প্রভাব নেই ব্যবসায়িক সম্পর্কে। যদিও ভারত চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, কিন্তু দুই দেশের মধ্যে যে বাণিজ্য বাড়ছে এটাও সত্যি। কেউ কলকাতা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখলের কথা বলছেন। বাংলাদেশের একাধিক নেতা ও অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের এমন হুঁশিয়ারির জবাব দিয়েছে ভারত। এবার কলকাতায় বিজয় দিবস উদযাপনে এসে বাংলাদেশের এমন হুঁশিয়ারিকে উড়িয়ে দিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকরা। পাকিস্তানের নিপীড়ন থেকে বাংলাদেশকে উদ্ধারে ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিলেন। একই সঙ্গে বালাকোটে ঢুকে পাকিস্তানকে কিভাবে ভারতীয় সেনা শিক্ষা দিয়েছিল সেটাও উল্লেখ করলেন তারা। এদিন কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশ নিতে এসে বাংলাদেশের এই হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে দিলেন ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকরা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ডিজে ক্লেয়ার বলেন, বাংলাদেশের পরিস্থিতি প্রথমে যা ছিল এখন তা হয়ে গিয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, খুব দুঃখ হয়। বাংলাদেশের জন্য লড়াইয়ে আমার বাবার বুকে গুলি লেগেছিল। এরপরই তিনি বলেন, বড় কথা বলছে বাংলাদেশের অনেকে, বলছে বিহার বাংলা দখল করবে। এটা কি মজার বিষয়? এটা হিন্দুস্তান। বালাকোটে গিয়ে মেরেছি, সুযোগ পেলে এখানে ভিতরে ঢুকে শেষ করে দেব। বাংলাদেশের নেতাদের হুঁশিয়ারি নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল কৃষ্ণেন্দু ভট্টাচার্য বলেন, ভারত তাদের সবরকমভাবে সাহায্য করেছে, এখনো করছে। একজন সেনা অফিসার হিসেবে দুঃখ লাগে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সুবীর গিরি বলেন, এখানে তৃতীয় শক্তি ঢুকেছে, রাজনীতির জন্য করছে। এগুলো সাময়িক ব্যাপার। কলকাতা দখলের হুঁশিয়ারি নিয়ে তিনি বলেন, এগুলো বাজে কথা, এগুলো পাড়ার নেতাদের মন্তব্য। যারা উপরে রয়েছেন তারা এসব বলেন না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।